অসাধারণ বিপ্লবীর জন্ম দিয়েছেন। এই বাজিতপুরের এই ভাটি অঞ্চল বলতে পারি যে এই অঞ্চলের মধ্যে বাজিতপুর মুক্তিযুদ্ধের আগে থেকে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পরেও এখানে অসাধারণ ভূমিকা পালন করেছেন। এদেশের মানুষের অধিকার, মুক্তি এবং স্বাধীনতার যে সংগ্রাম, পরবর্তী পর্যায়ে আমাদের অধিকার এবং মুক্তির যে লড়াই, এখানকার কৃষকদের যে সংগ্রাম, এখানকার ক্ষেত মজুর বণিকদের যে লড়াই, মৎস্যজীবী জেলেদের যে সংগ্রাম, এই সংগ্রামে বাজিতপুর একটা নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। এবং এই ভাটি অঞ্চলের একটা অন্যতম বিপ্লবী কণ্ঠস্বর ছিলেন কমরেড মোখলেসুর রহমান। আমি আজকে বলছিলাম একটু আগে, বাংলাদেশের রাজনীতিতে এখানে ধনিক শ্রেণী রাজনীতি করে, রাজনীতি হচ্ছে দ্রুত কিভাবে অর্থ এবং সম্পত্তি গড়ে তোলা যায়, ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে রাতারাতি লক্ষপতি কোটিপতি হওয়া যায়। কমরেড মোখলেসুর রহমান সে দলের ছিলেন না। তিনি একজন বিরাট যোদ্ধারের মতন পরিবারের তিনি সন্তান, পিতার একমাত্র সন্তান। বাজিতপুরে যারা ধনাঢ্য পরিবার ছিলেন, যোদ্ধার পরিবার, কমরেড মোখলেসের পরিবার তার অন্যতম। তার বাবা 53 বছরে বিয়ে করেন, মোখলেস পিতার একমাত্র সন্তান। এবং সেই সম্পদ তিনি প্রায় সবটা উজাড় করে দিয়েছেন বিপ্লবী আন্দোলনের স্বার্থে, এদেশের মানুষের লড়াই সংগ্রামের স্বার্থে। যখনই পার্টি ডাক দিয়েছেন, তিনি যখন যে পার্টি করেছেন সেই পার্টির ডাকে, পার্টির জন্য, জনগণের জন্য, কৃষকের লড়াই, মজুরের লড়াই, ক্ষেত মজুরের লড়াই, ভূমিহীনের লড়াই, জেলে মৎস্যজীবীদের যে লড়াই, সাধারণ মানুষের যে লড়াই, সেই লড়াইয়ে নিজের সবকিছু উজাড় করে দিয়ে, বিসর্জন করে দিয়ে যিনি দলটা গড়ে তুলেছেন, মানুষের কাতারে দাঁড়িয়েছেন, মানুষের অধিকার এবং মুক্তির স্বপ্ন নিয়ে, সেই মানুষ তো নমস্য। মোখলেসুর রহমান এই মানুষের অন্যতম। বাংলাদেশে এরকম উদাহরণ গত 54 বছরে খুব বেশি নাই। মোখলেসুর রহমান তার গোটা পরিবারকে তিনি রাজনীতির সাথে যুক্ত করেছেন। তার বড় পুত্র মিঠু রাজনীতির সচেতন মানুষ, রাজনৈতিক সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত। তার পরবর্তী ছেলে ফাইজুর রহমান মুনির, আপনারা শুনেছেন, তরুণ অ্যাডভোকেট। এবারকার ছাত্র শ্রমিক জনতা যে গণঅভ্যুত্থান, 19 জুলাই আমাদের মিছিলে যেদিন গুলি হয়, যেদিন আমি ভাগ্য রকমে বেঁচে যাই, আমার উপরে গুলিগুলো মনির সহ অনেকে তারা বুক বেঁচে নিয়েছেন। তারা 38টা গুলিবিদ্ধ হয়েছে মনির, মোখলেসুর রহমানের মেজর ছেলে, ঢাকাতে তিনি আইনজীবী অ্যাডভোকেট ফাইজুর রহমান মনির। এবং তারপরে তার আরো 2 ছেলে, তারা প্রকৌশলী পড়াশোনা করছেন। মোখলেসের স্ত্রী একজন অসাধারণ মা। আজকে আমি বলেছি, মোখলেস ভাই এরকম সহধর্মিনী পেয়েছিলেন বলে, এবং তার বাচ্চারা এরকম মা পেয়েছিলেন বলে তিনি এরকম সংগ্রামী প্রাণ, এরকম সন্তান তিনি জন্ম দিয়েছেন। আমরা বিপ্লবীরা কিভাবে বেঁচে থাকে? বেঁচে থাকে আদর্শের উত্তরাধিকারের মধ্য দিয়ে। বিপ্লবীরা বেঁচে থাকে রাজনৈতিক উত্তরাধিকারের মধ্য দিয়ে। বিপ্লবীরা বেঁচে থাকে মানুষের মনে। যে মানুষ লক্ষ্যে লক্ষ্যে মরে, যে মানুষ অপরের জন্য মরে, সে মানুষ তো আদর্শ মানুষ। মোখলেসুর রহমান ভাটি অঞ্চলের সেই বিপ্লবী কণ্ঠস্বর। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমি তার সাথে প্রায় 3 দশক ধরে কাজ করে এসেছি। পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে তিনি ছিলেন। তিনি আমাদের কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক, আমাদের বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির এই সংগঠন গড়ে তোলার তিনি অন্যতম। তিনি উদ্যোক্তা এবং প্রতিক্রিয়া। এবং ঢাকাতে অসংখ্য কর্মসূচিতে আমাদের পাশে দাঁড়িয়ে জীবন বাজি রেখে তিনি কাজ করেছেন।
কিন্তু কমরেড মোখলেছুর রহমান কিছুটা অকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা চিন্তা করতে পারিনি এরকম অকালে তাকে আমরা হারাবো, কিন্তু আমি মনে করি আজকে কমরেড মোখলেছুর রহমান আজকে যে শোক সভাতে বাজিতপুরের বিভিন্ন স্তরের মানুষ, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলেজের অধ্যক্ষ, প্রফেসর, সাংবাদিক, গণমাধ্যমের বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যেভাবে আপনারা হাজির হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি। এটাই একজন বিপ্লবীর পাওনা, মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই বাজিতপুরে আমি অভ্যুত্থানের পরে এবার আমার প্রথম আসা, সুতরাং আমরা যখন একটা সমাবেশটা করছি তখন অভ্যুত্থানের 5 মাস এখন পার হতে চলল। আমরা বিরাট স্বপ্ন নিয়ে আমরা এবার অভ্যুত্থান করেছি। আমাদের মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় পরিকল্পিত হত্যাকাণ্ড এবার সংঘটিত হয়েছে। কোন স্বাধীন দেশের কোন সরকার তার দেশের নাগরিককে এরকম পাখির মতন গুলি করে মারতে পারে, সমসাময়িক দুনিয়াতে তার খুব বেশি উদাহরণ নাই। এবং মানুষ তাদের দ্বন্দ্ব অহমিকার মানুষ জবাব দিয়েছে। তিনি নাকি পালিয়ে যান না, দিনে দুপুরে তার দলের নেতা কর্মী হাজার হাজার মানুষকে অরক্ষিত রেখে, বিপদের মধ্যে রেখে কিভাবে তিনি পালিয়ে গেছেন, কোন রাজনৈতিক নেতা এরকম কাজ করতে পারে না। হাজার হাজার তার সমর্থক রেখে তিনি এরকম অভ্যুত্থানে জনরোষের মধ্যে রেখে ওই যে পলায়তী সজীবতী, যে পালায় সে নাকি বাঁচে, তিনি পালিয়ে তিনি আত্মরক্ষা করতে চেয়েছেন, কিন্তু 5 মাস হয়ে গেল এখনো পর্যন্ত তার দলের নেতা কর্মীরা ইঁদুরের গর্তের মধ্যে তারা লুকিয়ে আছেন। এত বড় পুরোনো দল, ঐতিহ্যবাহী দল, কারণটা কি? যে অপরাধ তারা সংগঠিত করেছেন। একদিকে তারা গণহত্যা চালিয়েছেন 16টা বছর, হত্যা, গুম, খুন, অপরাধ, রাষ্ট্রীয় সন্ত্রাস করে দেশটাকে তারা মগের মূল্য তারা তৈরি করেছিলেন। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন পুরো দেশটাকে তারা লুটের বাজারে তারা পরিণত করেছিলেন। ওরা এত বুদ্ধিমান, লুটের টাকা কেউ দেশে রাখে, এই লুটের টাকা সমস্ত বিদেশি ব্যাংকে, পৃথিবীর বিভিন্ন দেশে এবং পৃথিবীর বিভিন্ন জুয়ার আড্ডায় এদের লুটের টাকা নাকি এখন নাকি ওড়ে। ফলে এই দুর্বৃত্তদের বিচার হওয়া দরকার, এদের অপরাধের বিচার হওয়া দরকার। আমরা বলেছি সরকারের 1 নম্বরের কর্তব্য। আমরা 2 নম্বরে বলেছিলাম সরকারকে বাজার নিয়ন্ত্রণ করেন। মানুষ কিন্তু 5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখনো চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আগে বলতে বাজার নাকি সিন্ডিকেটরা নিয়ন্ত্রণ করে, সিন্ডিকেট মুনাফা করে ভাগ বাটোয়ারা, সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নাকি ভাগ বাটোয়ারা হয়। তো এখন তো সরকারে আপনাদের তো কোনো সিন্ডিকেটের সাথে সম্পর্ক থাকার কথা না। এখন কেন বাজারে জিনিসের দাম কেন কমছে না? যেসব পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে সেসব জিনিসপত্রের দাম পর্যন্ত কমে নাই। তো আমরা বলি এটা তো কোনো ভালো কথা না। গতকালকে নতুন করে 100টা পণ্যের ভ্যাট এবং পরে 5 থেকে 15% বৃদ্ধি করা হয়েছে। মোবাইল থেকে শুরু করে হোটেলে চা খাবেন, চায়ের উপরে 5 থেকে 15% ভ্যাট গতকালকে থেকে তারা আরোপ করেছেন। বড় দেশপ্রেমিক সরকার এটা করতে পারে না। এরকম ভ্যাট বাড়ানোর জন্য মানুষের এমনি মানুষ আগুনে পড়ছে, বাজারের আগুনে মানুষ পড়ছে প্রতিদিন। মানুষের বুক পিঠ এখন এক হয়ে গেছে, এক বেলা খেলে আরেক বেলা কয়েক কোটি মানুষের খাবার কোনো ব্যবস্থা নাই। সেখানে আপনারা ভ্যাট বৃদ্ধি করে আপনারা বাস্তবে মানুষকে নতুন বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, নতুন দুর্যোগের মধ্যে আপনারা ফেলে দিয়েছেন। 5 মাস আপনারা সরকার সামাল দিতে পারেন নাই।
আপনাদের ব্যর্থতার জন্য মানুষ কেন শাস্তি পাবে? আপনাদের ব্যর্থতার জন্য মানুষকে কেন বেশি দাম দিয়ে কেন জিনিস কিনতে হবে? সরকারকে বলতে চাই, ব্যর্থতা স্বীকার করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করেন। আপনাদের তো অভিজ্ঞতা নাই, ধরে এনে আপনাদেরকে বসানো হয়েছে, ঘোরানোর স্বীকার করেন। কিন্তু এভাবে নতুন নতুন ভাবে মানুষের উপরে এক একদিন এক অত্যাচার করবেন, এই জন্য তো আমরা অভ্যুত্থান করি নাই। 2 নম্বর কথা হচ্ছে, আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই। দেশ একটা আধা নৈরাজ্যের মতন চলছে, একটা আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। ছিনতাই, ডাকাতি, রাহাজানি, নানা ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি। পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করছে না, মামলা নেয় না, তদন্তে যায় না, এবং মানুষের জানমালে কোন নিরাপত্তা নাই। সীমান্তে মানুষ যেমন অরক্ষিত, আর দেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা মানুষ এখনো পর্যন্ত মানুষের কিন্তু এখন জীবনে কোনো শক্তি আসে নাই। অভ্যুত্থানের পরে তো আমাদের আনন্দ করবার কথা, উচ্ছ্বাস করার কথা, কিন্তু 5 মাস হয়ে গেল, আমরা তো কোনো উচ্ছ্বাস ব্যক্ত করতে পারলাম না। অভ্যুত্থান কি ব্যাহত হতে চলল? আমাদের এলাকার বিজয়, এই বিজয় আবার কি ব্যাহত হতে আবার কি যাচ্ছে? এই উদ্বেগ আতঙ্ক আমাদের মধ্যে দেখা দিয়েছে। সরকার সংস্কারের কথা বলছে, খুবই ভালো কথা, আমরা বলছি। আপনারা তো 5 তারিখের পরে ঘুম থেকে জেগে উঠে ক্ষমতা নেবার পরে সংস্কারের কথা বলছেন, আর আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ রাজপথের বিরোধী দলগুলো আমরা বলেছি অতীতে জমানায় কেউ ফিরতে চায় না। সেজন্য যেই ব্যবস্থা আওয়ামী লীগের একটা দলকে ফ্যাসিবাদী বানায়, একজন ব্যক্তি শেখ হাসিনাকে চূড়ান্ত কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসকে, একটা খুনি শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার পরিবর্তন দরকার। রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার। এই জন্য আমরা 31 দফা দিয়েছি, আমরা নানা প্রস্তাব দিয়েছি। সরকারকে আমরা বলেছি আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে আমরা উদ্যোগে নেব। আর বাকি যেগুলো দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সংস্কার, পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার, জনপ্রতিনিধিরা তারা সেসব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে তারা নতুন ভাবে আইন প্রণয়ন করবেন, বিধি প্রণয়ন করবেন। কিন্তু আপনারা সংস্কারের কথা বলে যদি অপ্রয়োজনীয় ভাবে যদি ক্ষমতা যদি প্রলম্বিত করতে চান, ক্ষুধার্ত পেটে, যে মানুষের পেটে খাবার নাই, যে মানুষের কাজের কোন ব্যবস্থা নাই, যে মানুষ যা মজুরি পায় 15 দিন গেলে বাকি 15 দিন ঠিক থাকে না, বাজারে গেলে যে মানুষ কাঁদতে কাঁদতে এখন বাড়িতে ফেরে, সেই ক্ষুধার্ত পেটে সংস্কারের কোন ট্যাবলেট হজম হবে না। সংস্কারের কোন ট্যাবলেট হজম হবে না তো এটা। সেজন্য বলেছি সংস্কার ভালো কথা, আমরা তো বিপ্লবী পরিবর্তনই চাই। সেজন্য বলেছি আগে বাজার নিয়ন্ত্রণ করুন। আপনারা আমলাতান্ত্রিক ভাবে 100টা পণ্যে যেভাবে ভায়াত আরোপ করেছেন, এই বিভাগের গণবিরোধী সিদ্ধান্ত অনতিবিলম্বে এটা প্রত্যাহার করুন। যানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। আমার কৃষক কিনতে ঠকে, আবার বেচতে ঠকে, এই কৃষকের পাশে দাঁড়ান। আমার ক্ষেত পুজো ভূমিহীন মৎস্যজীবী এখনো পর্যন্ত তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। আমার পাদুকা শিল্পে, আমার পাদুকা শিল্প এখনো নানা ধরনের সমস্যার সংকট। আমার পাদুকা শিল্প এখনো পর্যন্ত বহুমাত্রিক সমস্যার মধ্যে আছে। আমি সেজন্য কথা বলেছি, আপনারা এই সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। আর সরকারকে আমরা সেজন্য বলেছি, এখন জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের মধ্যে সংস্কার কমিশন তার রিপোর্ট গুলো দেবে। আপনারা জাতীয় ঐক্যমত্য কমিশন একটা গঠন করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেন, কথাবার্তা বলে একটা ন্যাশনাল কনসেনসাস, একটা সমঝোতা, একটা বোঝাপড়া এটা তৈরি করেন। নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাতে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে লড়াই করার পরে তারা যেভাবে পুরো জনগণকে ঐক্যবদ্ধ করেছিল, তারা একটা জাতীয় ঐক্যতা গড়ে তুলেছিল, আজকে সেভাবে একটা বোঝাপড়া করে আলাপ আলোচনা করে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, আমার মুক্তিযুদ্ধের সময় আমরা যে ঘোষণা দিয়েছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের পথে বাংলাদেশ চলবে, সুতরাং আজকে সেভাবে
আজকে 24 সালে বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী সামনে পাঠাতে গেলে নতুন বোঝাপড়া, নতুন সমঝোতা দরকার। কিন্তু এই সরকার যদি বোঝা যায় অপ্রয়োজনীয় ভাবে আপনারা ক্ষমতা প্রলম্বিত করতে চান, অপ্রয়োজনীয় ভাবে নির্বাচনকে আপনারা অনিশ্চিত জায়গায় ঠেলে দিতে চান, যদি বোঝা যায় জাতীয় নির্বাচনের আগে কাউকে বিশেষ বিশেষ সুবিধা দেওয়ার জন্য আপনারা আবার স্থানীয় সরকারি নির্বাচনকে যদি আগে করতে চান, আপনাদের সততা নিয়ে প্রশ্ন উঠবে, আপনাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠবে, আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আর এই সরকার নিজেরা যদি তারা যদি বিশেষ কোন পক্ষপাত দুষ্ট হন, তাহলে অন্তর্বর্তী সরকারের যে নিরপেক্ষতা এইটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। তখন এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা যাবে কিনা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। সেজন্য সরকারকে বলতে চাই, আপনারা তো দেশ চালাতে পারছেন না। মানুষ এখন সরকারকে কষ্ট করে সহ্য করছে কেন? কারণ এটা আমাদের সরকার। অভ্যুত্থানের পরে আমরা সবাই সরকারকে সমর্থন দিয়েছি। 5 তারিখে 5ই অগাস্টে বঙ্গভবনের সন্ধ্যায় গিয়ে আমরা বলেছি, আমি নিজে যেখানে উপস্থিত ছিলাম আমরা সেখানে আমি বলেছি, যেখানে আমরা একটা অন্তর্বর্তী সরকার গঠন করব, সরকারের চরিত্র হবে নির্দলীয়। তারা কি করবে? তারা জনজীবনের শান্তি শক্তি নিশ্চিত করবে, প্রয়োজনীয় সংস্কারগুলো করে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। 16টা বছর এদেশের মানুষ কোন ভোট কি তারা জানেই না। আপনারা কি গত 3টা নির্বাচনে কেউ কি ভোট দিতে পারছিলেন? কেউ ভোট দিয়েছেন? মানুষ তার পছন্দের দল বা প্রার্থীকে মানুষকে ভোট দিতে পেরেছে? মানুষ পারে নাই। তাহলে 16টা বছর বাংলাদেশের মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তার ভোটাধিকারের জন্য, একটা গণতান্ত্রিক পরিবর্তনের জন্য, একটা গণতান্ত্রিক অভিযাত্রা দিবে। সরকারকে বলতে চাই, পেছনের কোন এজেন্ডা মেহেরবানি করে টানার চেষ্টা করবেন না, বিশেষ কোন মহলকে বাড়তি কোন সুবিধা দেওয়ার চেষ্টা করবেন না। যদি বোঝা যায় যে আপনাদের মনে অন্য কিছু আছে, তাহলে কিন্তু আপনাদের সাথে রাজনৈতিক দলগুলো দূরত্বে জায়গা তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, এবং তখন আপনাদের দিকে আঙ্গুল তোলা ছাড়া রাজনৈতিক দলের অন্য কিছু করণীয় থাকবে না। আমরা সরকারকে বলতে চাই, সরকার ব্যর্থ হোক এটা আমরা দেখতে চাই না। সরকার সফল হবে, কার্যকর হবে। এই জন্য বলতে চাই, সিরাতুল মুস্তাকিমে হাঁটেন, মানে সোজা রাস্তায় হাঁটেন। সোজা রাস্তাটা কি? রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেন, বোঝাপড়া তৈরি করেন। কেবলমাত্র ছাত্রদেরকে সমর্থনে আপনারা সরকারে নাই, রাজনৈতিক দলগুলো তার আপনাদের প্রতি সমর্থন যদি প্রত্যাহার করে 7 দিনও আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে এরকম জায়গায় নিয়ে যাবেন না যেখানে আপনাদের বিরুদ্ধে আমাদেরকে আঙ্গুল তুলতে হয়। কালকে আমাকে সাংবাদিক প্রশ্ন করেছে, আপনারা কি আবার নির্বাচনের জন্য রাজপথে আপনারা কি আবার নামতে চান? আমি বলেছি এটা আমাদের সরকার, আমরা সরকারকে সমর্থন দিয়েছি। এই সরকার তো আমাদের ম্যান্ডেটে তারা ক্ষমতায় আছে, কেন আবার ভোটের জন্য আমাদেরকে আবার রাজপথে নামতে হবে? সরকারকে বলতে চাই, হাসিনার ফেলে দেওয়ার জুতা, ছেঁড়া জুতো পায়ে দিয়ে ক্ষমতায় থাকবার চেষ্টা করবেন না। অতীতে যারা এই চেষ্টা করেছে সবাই লজ্জাজনক ভাবে সবাই বিদায় নিয়েছে। আমরা আপনাদেরকে সম্মানের সাথে বিদায় দিতে চাই। আপনার সম্মানী লোক, জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক 2 জন আছেন সরাসরি আমার শিক্ষক, এবার উপদেষ্টা মন্ডলীর মধ্যে। সুতরাং মানির অপমান নাকি বজ্রপাত তুল্য, মানির মান নাকি আল্লাহ নাকি রাখে। আপনাদের সম্মান আপনারা রাখবেন, সম্মান ভুলণ্ঠিত করবেন না। রাজনৈতিক দল এবং জনগণের মুখোমুখি আপনারা দাঁড়িয়ে যাবেন না। ম্যান্ডেট খুব পরিষ্কার, কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করেন, বোঝাপড়া তৈরি করেন, এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে। 5টা ভোটার তালিকা তারা প্রণয়ন করেছেন, বাড়ি বাড়ি ভোটার তালিকা তারা হালনাগাদ করবেন। আগামী এপ্রিল-মে মাসের মধ্যে নির্বাচনের সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব, এবং তাহলে নির্বাচন কমিশন এরপরে নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল 3 তারিখ তারা ঘোষণা করতে পারবেন 2025 সালের ভেতরে। 25 সালকে টেনে এটাকে লম্বা করার চেষ্টা করেন না, তাহলে বাংলাদেশের মানুষ, এই মানুষ যেমন প্রচন্ড ভালোবাসে, যাকে ফেলে দেয়, হাসিনাকে খেয়াল করেছেন কিভাবে মানুষ তাকে ফেলে দিয়েছে। আমি সেজন্য বলবো,
ইতিহাস থেকে শিক্ষা নেওয়া খুবই দরকার। আশা করি আপনারা শিক্ষাটা গ্রহণ করবেন, সুতরাং সেই পথে আপনারা হাঁটবেন এবং আমরা আশা করতে চাই 2025 সালে আমরা যেমন রাষ্ট্র সরকার সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারবো, একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে পারবো, বাংলাদেশ সাম্য গণতান্ত্রিক মানবিক মর্যাদার পথে বাংলাদেশ যেন হাঁটতে পারে, একটা গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতান্ত্রিক প্রশাসনিক কাঠামো, বিচার বিভাগ, আইন প্রণালী বিভাগের সাথে নির্বাহী বিভাগের একটা যৌক্তিক ভারসাম্যের কথাটা। সুতরাং এ ব্যাপারে ইতিমধ্যে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে। সরকারের কাজ হচ্ছে তার একটা মিডিয়েটর হিসাবে আলাপ আলোচনা করে তার একটা বোঝাপড়া জায়গা তৈরি করবেন। তা না হলে বাংলাদেশের সামনে সমূহ বিপদ। সরকার যদি পথ হারায়, এখনো পর্যন্ত ফ্যাসিবাদী সরকার নানা নাশকতার তাদের পরিকল্পনা আমরা শুনতে পাচ্ছি। ভারত এখনো পর্যন্ত আমাদের এই অভ্যুত্থানকে এখনো তারা মেনে নিতে পারে নাই। নরেন্দ্র মোদী মনে করছে হাসিনার পরাজয়কে নিজের পরাজয় মনে করছে এবং ভারতের দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী শক্তিরা বাংলাদেশের মানুষের নতুন যে জাগরণ, নতুন যে অভ্যুত্থান, নতুন আমাদের যে জাতিসত্তার যে উত্থান, এটাকে তারা আতঙ্কের মধ্যে তারা আছে। যে কোনো ছোটায় বাংলাদেশের বিরুদ্ধে আবার তারা তৎপর হতে তারা শুরু করেছে। এই জন্য সরকারকে বলতে চাই, অনির্বাচিত সরকার বরাবরই বিপজ্জনক। কারণ সরকারের কোনো জবাবদিহিতা নাই, তাদের কোনো নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি নাই, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। সেজন্য বলেছি অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন সরকারের জন্য বিপদ, দেশের জন্য বিপদ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। সেজন্য সরকারকে বলবো, তারা বুদ্ধিমান মানুষ, তারা আলাপ আলোচনা করবেন, মানুষের কণ্ঠস্বরকে তারা বিবেচনার মধ্যে নেবেন এবং সে পথে বাংলাদেশকে তারা আগামী এই 2025 সালের বছরের মধ্যে আলাপ আলোচনা করে বাংলাদেশ অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নিজের জনপ্রতিনিধি নির্বাচিত করে 2025 সালে একটা ঐতিহাসিক একটা গণতান্ত্রিক অভিযাত্রা দিকে বাংলাদেশ যাত্রা শুরু করতে পারবে। এই লড়াই কমরেড মোখলেছুর রহমান এই অঞ্চলের যে লড়াই, বাজিতপুর মানুষের লড়াই, ঘাটি অঞ্চলের যে লড়াই, এই অঞ্চলে হার না মানা বিপ্লবী মানুষের যে লড়াই, কৃষকের, শ্রমিকের, আমার মজুরের, আমার পদকার শ্রমিকের, সাধারণ শ্রমজীবী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের যে লড়াই, এই লড়াইটাকে কমরেড মোখলেছুর রহমান তিনি অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবেন। তার বিপ্লবী প্রেরণা, বিপ্লবী চেতনা সেখানে প্রতিটা বিশেষ করে তরুণ যুবকদের, নতুন প্রজন্মের কাছে ইতিহাস হয়ে তিনি সেখানে অনুপ্রেরণা তিনি জুগিয়ে যাবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এখানে আবার নতুন ভাবে পুনর্গঠিত হচ্ছে। এখানে আমাদের নেতৃবৃন্দরা আছেন, নজরুল ইসলাম সাদেহান আছেন, এখানে ইমরান হোসেন আছেন, এখানে অ্যাডভোকেট ফাইজুর রহমান মুনিশ সহ আমাদের অসংখ্য তরুণ নেতৃবৃন্দরা যারা এখানে আছেন। আপনাদের এখানে আমাদের হাসান কায়ুম, তিনি আপনাদের এই অঞ্চলের মানুষ, তিনি গণতন্ত্র মঞ্চের অন্যতম শরীর, তিনি ওই অঞ্চলের মানুষ। এই অঞ্চলে যে বিপ্লবী সম্ভাবনা এখানে তৈরি হয়েছে, চোখের ময়ূর মতন করে আন্দোলনের ঐক্যটাকে আমরা ধরে রাখবো। আমাদের মধ্যে আদর্শ রাজনীতির প্রশ্নে কিছু বিতর্ক থাকতে পারে, দেশের প্রশ্নে, মানুষের স্বার্থে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমাদেরকে ঐক্যটাকে ধরে রাখতে হবে এবং এই ঐক্যটাকে ঐক্যের মধ্য দিয়ে আবার বিপ্লবী শ্রেণী এবং গণসংগ্রামের মধ্য দিয়ে এখানকার সত্যি সত্যি মোখলেছুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, একটা বিপ্লবীর স্বপ্ন, লড়াইয়ের স্বপ্ন, সমাজতন্ত্রের স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা জাগিয়ে তুলতে পারবো। এ কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা।